আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই টপিকটি হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এবং আমরা জানি যে প্রায় প্রতিটি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কমন থাকে। তো এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু আমরা করতে পারি না বিকজ অফ কনফিউশন। তার কারণ হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে যেখান থেকে প্রশ্ন করা হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে সেখানে কিছু না কিছু কনফিউশন থাকবে, আর সেই সমস্ত কনফিউশনগুলো আজকে একদম ভিতর থেকে উপরে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা শুরু করতে পারি। প্রথমে যেখানে লেখা আছে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা আজকে আমাদের টপিক। আচ্ছা, প্রথমে আমরা এটা জেনে নেই যে আলোচ্য বিষয় বলতে আসলে কি বোঝায়। আলোচ্য বিষয় বলতে বোঝায় হচ্ছে যে যা নিয়ে আলোচনা করে, অর্থাৎ বাংলা ব্যাকরণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে কথা বলে সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি বলে কি, আসলে অনেকগুলো আলোচ্য বিষয়, অনেক বিষয় নিয়ে বাংলা ব্যাকরণ কথা বলে, কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে মোটা দাগে ব্যাকরণবিদরা 6টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রধান হচ্ছে 4টা, আর অপ্রধান বা উচ্চ পর্যায়ের বিষয় হচ্ছে 2টা। তা প্রধান 4টা বিষয় হচ্ছে 1 নম্বর ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, 2 নম্বর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা হচ্ছে মরফোলজি, আর 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম বা সেন্টেক্স, এবং 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। এই 4টা হচ্ছে প্রধান অংশ যেগুলো নিয়ে হচ্ছে বাংলা ব্যাকরণ আলোচনা করে। আর অপ্রধান বা উচ্চ পর্যায়ের আরো 2টা অংশ আছে, সেটা হচ্ছে ছন্দ প্রকরণ, যে আমাদের কবিতা বা হচ্ছে ছড়া, এগুলোতে যে ছন্দগুলো আমরা ব্যবহার করি সেটা একটা টপিক। আর এটা হচ্ছে অলংকার প্রকরণ, ভাষায় যে আমরা অলংকার ব্যবহার করি সেটা একটা টপিক। তো এগুলো হচ্ছে অপ্রধান অংশ, আর প্রধান অংশ হচ্ছে 4টি। তাহলে প্রশ্নে যদি এমন আসে যে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, উত্তর হবে 4টি। আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্বটা আসলে কি? ধ্বনি মানে তো আমরা জানি যে আওয়াজ, আর তত্ত্ব মানে হচ্ছে ওই বিষয় জ্ঞান, অর্থাৎ আওয়াজ রিলেটেড আমরা যে আওয়াজটা করি সেটা হতে পারে অর্থহীন হতে পারে বা অর্থবোধক হতে পারে, যাই হোক না কেন, সেটা নিয়ে যে আলোচনা হয় বা সেটার বিষয়ক যে জ্ঞান চর্চা করা হয় সেটা হচ্ছে এই ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা হয়। আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্বটা আসলে কি? ধ্বনি মানে তো আমরা জানি যে আওয়াজ, আর তত্ত্ব মানে হচ্ছে ওই বিষয় জ্ঞান, অর্থাৎ আওয়াজ রিলেটেড আমরা যে আওয়াজটা করি সেটা হতে পারে অর্থহীন হতে পারে বা অর্থবোধক হতে পারে, যাই হোক না কেন, সেটা নিয়ে যে আলোচনা হয় বা সেটার বিষয়ক যে জ্ঞান চর্চা করা হয় সেটা হচ্ছে এই ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা হয়। এই ধ্বনিতত্ত্ব মৌলিকভাবে এখানে কয়টি 1 2 3 4 5টি বিষয় নিয়ে কথা বলে মৌলিকভাবে। 1 নম্বর হচ্ছে বাকযন্ত্র। বাক মানে হচ্ছে কথা, আমরা জানি বাক মানে হচ্ছে কথা, অর্থাৎ কথার যন্ত্র। তো কথার যন্ত্র কি? মানুষের কথা বলার যন্ত্রগুলো কি আসলে? কথা বলার যন্ত্র হচ্ছে আমাদের ফুসফুস থেকে শুরু করে আমাদের জিহ্বা, আমাদের দাঁত, আমাদের ঠোঁট, আমাদের মুখ বিবর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের বাকযন্ত্র বা কথা বলার যন্ত্র। তো এই বিষয়গুলো কিভাবে কাজ করে, কিভাবে একটা ধ্বনি কিভাবে সে উচ্চারণ করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হবে। আচ্ছা, 1 নম্বর পাইলাম। 2 নম্বর হচ্ছে বানান, অর্থাৎ এই যে আমরা যে লেখা লিখি সেখানে যে বানান, শুদ্ধ বিশুদ্ধ ইত্যাদি যে বিষয় টপিকগুলো, এই সমস্ত বানান রিলেটেড বিষয় ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তারপরে নত্ব সত্য বিধান, এটাও কিন্তু বানানের একটা অংশ, সুতরাং এটাও চোখ বন্ধ করে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হয়, এটা আমরা বলবো। একইভাবে হচ্ছে সন্ধি দিয়ে কি করা হয়? সেম কাজটাই করা হয়, বানানের ব্যাপারটাই। সুতরাং এইটাও হচ্ছে ধ্বনিতত্ত্বের একটা টপিক। সর্বশেষ যেটা বললাম যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি তত্ত্বে অবশ্যই ধ্বনি পরিবর্তন আলোচনা করা হবে, এটা খুব স্বাভাবিক এবং কমন সেন্সের ব্যাপার, তাই না? ধ্বনির পরিবর্তন অংশটা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তারপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব একই কথা। এই অংশে, বাংলা ব্যাকরণের এই অংশে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে 1 নম্বর হচ্ছে পদ মানে হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে আমরা যে কথা বলি সেটার যে বিভিন্ন অংশ মানে শব্দ, সেগুলো কিন্তু পদ, অর্থাৎ শব্দ আর পদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শব্দ সিম্পল একটা শব্দ, যেমন একটা কলম, যদি আমি বলি একটা শব্দ, এটা একটা শব্দ। যখন আমি বলবো যে আমাকে একটি কলম দাও, এই কলমটা যখন একটা বাক্যে ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় পদ। ইংরেজিতে যেটাকে বলা হয় পার্ট অফ স্পিচের একটা পার্ট অফ স্পিচ। যাই হোক, এই পদ বা পার্ট অফ স্পিচ ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। ঠিক একইভাবে উপসর্গ,
বা প্রিফিক্স, অর্থাৎ যেগুলো ওই যে মানে কিছু অংশ যেগুলো হচ্ছে কোনো শব্দের আগে যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয় সেগুলোকেই বলা হয় ইংরেজিতে প্রিফিক্স, বাংলা বলা হয় উপসর্গ। যেমন এই যে অগা, অজ, অনা, আ, আর, আন, আবি, তিকত, কুনি, পাতি, বিপদ, এরকম আছে, রসা, সুহা, এগুলো সব হচ্ছে উপসর্গ। এই উপসর্গ টপিকটা আলোচনা করা হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অংশে। ঠিক একইভাবে সমাস বা কম্পাউন্ড ওয়ার্ড, হ্যাঁ, এইটাও কিন্তু শব্দতত্ত্ব, কারণ এগুলো দ্বারা কিন্তু নতুন শব্দ গঠনের কাজ করা হচ্ছে। এই যে উপসর্গ, এটা কিন্তু নতুন শব্দ গঠন করছে। এই সমাস দিয়ে হচ্ছে কি, সমাসবদ্ধ হয়ে একটা নতুন আরেকটা শব্দ গঠন করছে, তাই না? সহজ করা হচ্ছে শব্দকে। সুতরাং এগুলো সবই শব্দতত্ত্ব আলোচনার অংশ। একইভাবে বচন বা নাম্বার, ইংরেজিতে যে সিঙ্গুলার, প্লুরালিতে যে নাম্বার, এটাও কিন্তু শব্দতত্ত্বে আলোচনা করা হয়। কেন শব্দতত্ত্বে? তার কারণ হচ্ছে যে নাম্বারটা আসলে কি হয়, কোনো একটা শব্দের তো সংখ্যাটা হয়, তাই না? সুতরাং এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা হয়। বিভক্তি বা প্রিপোজিশন, এগুলো একটা শব্দের আগে বা শব্দের পরে যুক্ত হয়, বিভক্তি। সুতরাং এটা শব্দতত্ত্বের একটা অংশ, টপিক, আলোচনা। একইভাবে হচ্ছে ক্রিয়ার কাল, তো ক্রিয়া তো একটা পার্ট অফ স্পিচ, তাই না? এটা ভার্ব, একটা পার্ট অফ স্পিচের অংশ না? সুতরাং এইটার যে টেন্স বা কাল, সেটা তো অবশ্যই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হবে, খুব স্বাভাবিক ব্যাপার, কমন ব্যাপার। এভাবে ক্রিয়ার মোড বা ভাব, এটাও হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের একটা অংশ বা আলোচনার অংশ। তাহলে এইটুকু আমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, বাংলা ব্যাকরণের তৃতীয় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থাৎ বাক্যের বিভিন্ন নিয়ম কানুন বিষয়ক যে জ্ঞান, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। তো এই অংশে আসলে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে উক্তি, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে ন্যারেশন। তা ন্যারেশন চেঞ্জের যে ব্যাপারটা, উক্তি যে পরিবর্তন, এটা অবশ্যই, উক্তি তো একটা বাক্য নিয়েই হয়, তাই না? বাক্য ছাড়া তার কোনো উক্তি হয় না, একটা শব্দ দিয়ে তার উক্তি হচ্ছে না। সো এটা একটা বাক্যতত্ত্বের একটা টপিক। বাক্য বিষয়ক যেহেতু একটা নিয়মের অংশ, সুতরাং উক্তিটা, সুতরাং এটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। ঠিক একইভাবে বাচ্য বা যে ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা তো বাক্য নিয়েই হয়, এটা তো শব্দে হয় না। সুতরাং এটাও চোখ বন্ধ করে আমরা বলবো এটা বাক্যতত্ত্বের একটা আলোচ্য বিষয়। ঠিক একইভাবে বাক্য সংকোচন, তো বাক্য নিয়েই কথা বলবে, বাক্যের তো কাটাছেঁড়া বা হচ্ছে ছোট বড় ইত্যাদি বিষয়, সুতরাং এটা বাক্যতত্ত্বের একটা আলোচ্য বিষয়। ঠিক একইভাবে কারক, কারণ আমরা জানি কারক মানে হচ্ছে গিয়ে কি, যে বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে বা ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক, সেটা নিয়ে কিন্তু হচ্ছে কারক আলোচনা করে। সুতরাং এই কারকটা বাক্যতত্ত্বের একটা অংশ, আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের আলোচনার অংশ। ঠিক একইভাবে জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন, জ্যোতিচিহ্ন কোথায় বসে? কোনো শব্দের শেষে হয় না, কোনো পদের ক্ষেত্রে পদের শেষে জ্যোতিচিহ্ন ব্যবহার হতে পারে, বা বাক্যের শেষে, বাক্যের মাঝে ইত্যাদি। সুতরাং এই জ্যোতিচিহ্নের যে টপিকটা, এটা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয় বা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য অংশ। ঠিক একইভাবে যদি আমরা বাংলা ব্যাকরণের চতুর্থ যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। মানে একটা বাক্য বা কথার যে অর্থ, সেটা যে নিয়ম কানুনগুলো আছে, সেগুলো হচ্ছে এই যে চারটা, এইগুলো হচ্ছে অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এক নম্বর হচ্ছে বাগধারা। বাগধারা কি হয়? অর্থের পরিবর্তন হয়, একই কথা যেটা বিভিন্ন ভিন্ন অর্থ কিন্তু হয়। হ্যাঁ, অকাল কুষ্মাণ্ড, এই অকাল কুষ্মাণ্ডের কিন্তু শাব্দিক একটা অর্থ, আবার এটা ব্যবহারিক কিন্তু আরেকটা অর্থ। দা কুমড়া সম্পর্ক, এটা কিন্তু একটা বাগধারা। কিন্তু এখন এই দা এবং কুমড়ার অর্থ কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু একটা, আর ব্যবহারিক অর্থ ভিন্ন। সুতরাং এই যে বাগধারার ব্যাপারটা, এটা আসলে ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচনা করা হয়। ঠিক একইভাবে সমর্থক শব্দ, যে সিনোনিম, বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিম, একইভাবে শব্দজোড় বা অ্যানালজি, যে আমরা যেটাকে কম্পেয়ার করি, এটার সাথে এটা তুলনা, তাহলে এটার সাথে কোনটার তুলনা হবে, যে অ্যানালজি বা শব্দজোড়ে। তো এই বিষয়গুলো হচ্ছে অর্থের বিভিন্ন রকম ফের হয়, অর্থের রকম ফের নিয়ে আলোচনা। সুতরাং এগুলো ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচনা করা হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি শেয়ার করে দাও। তার কারণ হচ্ছে শেয়ার মিনস কেয়ার, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম।